বাংলাদেশ এখন স্বাগত। আর একবার আমরা এম আব্দুল্লাহ ভাইয়ের কাছে ছিলাম, আপনি বলছিলেন এফবিসিসি এর প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, শফিক ভাই সুন্দরভাবে বলেছেন যে আমি সেখানে শুধু একটু অ্যাড করে আমি মূল প্রসঙ্গে আসবো। এফবিসিসিআই কেন পারে না, কেন তারা যে কর্মসূচিটা দিয়েছে সেটা যে ইফেক্টিভ হবে না, যে বিষয়টি তিনি উত্থাপন করেছেন, আমি এটার সাথে পুরোপুরি একমত। এর কারণ হচ্ছে যে এফবিসিসিআই আমরা বরাবরই দেখছি যে এখানে সরকারের একটি সহযোগী একটা অর্গান হিসেবে কাজ করে আসছে। এফবিসিসিআই যিনি আজকের প্রেসিডেন্ট, তার আরেকটি পরিচয় আছে, তিনি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তিনি কতটুকু যেতে পারবেন সেটা তার একটা সীমাবদ্ধতার বিষয় আছে। কিন্তু আমরা যখন এফবিসিসিআইরই অন্যান্য কর্মকর্তাদের সাথে আমাদের ব্যক্তিগতভাবে অনেকের সাথে আমাদের সম্পর্ক আছে, পরিচয় আছে, যখন একান্তে আমাদের কথা হয়, তারা তখন যে প্রতিক্রিয়া তারা জানান সেটা আনুষ্ঠানিকভাবে তারা জানাতে পারেন না। এবং এটার যে তাদের সীমাবদ্ধতাটা, তারা বলেন যে যদি আমি সরকারের রোষানলে পড়ি তাহলে আমার ব্যবসা যতটা না হরতাল অবরোধে ক্ষতি হচ্ছে তার চাইতেও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আমাদের আছে। যদি ব্যবসায়ীদের নানান ধরনের দুর্বলতা থাকে, আপনারা জানেন যারা ব্যবসার সাথে জড়িত আছে তাদের ট্যাক্সের ফাইল নিয়ে নানান সমস্যা থাকে, এসব নানাবিধ কারণে যারা রপ্তানির সাথে এক্সপোর্টের সাথে যারা জড়িত তাদের নানান ধরনের বিভিন্ন পর্যায়ে প্রতি মাসে নানান ধরনের ছাড়পত্র সরকারি বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন বিভাগ থেকে নিতে হয়। যদি সরকার ইচ্ছা করে, সরকারের হাত এত লম্বা যে কোনো একজন ব্যবসায়ীকে যদি টার্গেট করেন যে তাকে ধসিয়ে দেবেন, তাহলে সরকারের পক্ষে এটা খুব সহজেই এটা করা সম্ভব। এই কারণে সরকারের রোষানলে পড়তে কেউ চান না। যদি এফবিসিসিআই আজকে স্বাধীন একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারতো, তারা যদি আজকে সত্যিকার অর্থে এই কথাটাই বলতে পারতো যে তারা একদিকে যেমন বলছে যে এই সহিংসতা হরতাল আমরা চাই না, তার সাথে এই কথাটা তারা বলতে পারছে না যে 5 জানুয়ারির যে নির্বাচনটা হয়েছে সেটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয় নাই, সরকারের উচিত একটি নতুন নির্বাচন সবার অংশগ্রহণের দেওয়ার ব্যবস্থা করা। এই কথাটি কিন্তু সেই বডি থেকে আসছে না। আপনি একতরফা কথা বলে তো কখনো সমাধানে পৌঁছতে পারবেন না। তারা তো ব্যবসায়ীদের পক্ষ, তারা যেটা বলছেন সেটা তো ঠিক যে সারা দেশের আসলে ব্যবসা, এবং আমাদের কাছে আজকে আমরা বরাবরই সব গণমাধ্যমেই করছে, আজকে আমার কাছে পরিবহন শ্রমিকদের একটি খবর আছে, লাগাতার অবরোধ হরতালে অধিকাংশ যানবাহন বন্ধ থাকে, মানবেতর জীবনযাপন করছেন পরিবহন শ্রমিকদের লক্ষাধিক পরিবার। কাজ না থাকায় বাস ছেড়ে এখন ভ্যান চালাতে বাধ্য হচ্ছেন, অনেকের ঋণের কিস্তি পরিশোধ করতে না পারা, অনেকে বাড়ি ছেড়ে পালিয়েছেন। আমাদের এই জায়গাটাতে আমার একটু কথা আছে, সেটা হচ্ছে যে আমার বুঝে আসে না, আমি হয়তো এটা আমার জ্ঞান সীমাবদ্ধতার কারণে। একদিকে আমরা সরকারি দলের মন্ত্রীদের বলতে শুনছি, মন্ত্রী নাসিম সাহেব একাধিকবার বলেছেন কোথায় অবরোধ কোথায় হরতাল, সবই তো স্বাভাবিক। একদিকে তারা বলছেন যে কোথাও, এবং প্রত্যেক দিনই ফিগার দিচ্ছেন, বিজিবি প্রধান ফিগার দিচ্ছেন যে 70,000 80,000 গাড়ি তারা দূরপাল্লার চালিয়েছেন। তো যদি তাই হয় তাহলে তারা যে বলছে তারা বেকার, তারা ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, তো এটা একটা আরেকটার সাথে। এবং প্রতিদিন প্রেস ক্লাবের সামনে আমরা যেটা দেখছি, প্রেস ক্লাবের সামনে প্রতিদিন আমরাই তুলে আনছি, তাই না? আপনারা যেটা তুলে আনছেন সেটার সাথে সরকারের দাবির সাথে তো মিলছে না। আবার সঠিক যে অবরোধের চিত্র, হরতালের চিত্রটা, সেই নিউজটিও আপনারা কিন্তু সঠিকভাবে দিতে পারছেন না নানান সীমাবদ্ধতা, নানান চাপের কারণে। তাহলে কি, যতক্ষণ পর্যন্ত না বাস্তব চিত্রটাকে আমরা যদি তুলে ধরতে না দিই ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সমাধানের পর্যায়ে যাওয়া কঠিন। আপনি যদি একদিকে বলেন কোথাও বিরোধী দল অক্ষম, তারা আন্দোলনে অক্ষম, তারা অবরোধ করতে পারছে না, শুধু শুধু ডেকে রেখেছে জীবনযাত্রা স্বাভাবিক। আমরা দেখছি যে একজন আপনাদেরই কোনো রিপোর্টার লাইভে বলছেন যে একদম জীবনযাত্রা স্বাভাবিক, এখানে প্রতিদিন বলা হচ্ছে না, বলা হচ্ছে রাজধানীতে অনেক জায়গায় যানজট দেখা যাচ্ছে, রাজধানীতে অনেক গাড়ি ঘোড়া চলে, কিন্তু ঠিক অনেক জায়গায় বাইরের চিত্র আলাদা, কিন্তু অনেক জায়গায় যানজট যেমন দেখা যাচ্ছে, সেটা সেই জায়গাগুলো কোথায়? আপনি কি যাত্রাবাড়ি এবং ফার্ম গেট ছাড়া রাজধানীর আর কোনো স্পট নেই? রাজধানী একটা প্রবলেম হয় কি, সেটা হচ্ছে যে আমরা পুরো চিত্রটা একটা খুব ভালো কোনো অথেন্টিক কোনো পিকচার পাই না। প্রত্যেকটা ইভেন্ট যারা আমরা রিপোর্টও যারা করি তারা একজন কেউ হয়তো যে কিছু সেটা চোখে দেখেছে সেটাই তুলে আনছে, এটা আনি। এটার জন্য আসলে বাইরে যেরকম হয় যে প্রতি মাসে ওরা ফিগার গুলো দেয় যে কোথায় কি ইম্প্যাক্টটা হচ্ছে বা কি ধরনের এই একটা, যদি এই পলিটিক্যাল প্রোটেস্ট চলতে থাকে তাহলে কি ইম্প্যাক্ট গুলো হচ্ছে, এটা খুবই ইজি। গভর্নমেন্ট ইচ্ছা করলে কিন্তু এই ফিগার গুলো নিতে পারে। বাংলাদেশের এখন বিজনেস গুলো খুব বেশি কিন্তু কনসেন্ট্রেটেড হচ্ছে। আমরা 10-15টা গার্মেন্টস ফ্যাক্টরি জানি যে যারা বাংলাদেশের 50% গার্মেন্টস এক্সপোর্ট করে, তো আমরা কিন্তু তাদের কাছ থেকে ফিগার পাই আসলে তোমরা কতটা ইম্প্যাক্ট হয়েছে তোমার, সেই ফিগার গুলো আমরা আসলে খুব ভালোভাবে। বা যেমন ধরেন সোহাগ আর হানিফ মিলে বাংলাদেশের 70% দূরপাল্লার বাস ওরা চালায়,
তো ওদের কাছ থেকে কিন্তু আমরা ফিগারটা নিতে পারি, আমরা ইনস্টেড অফ গোয়িং টু ট্রান্সপোর্ট ওয়ার্কার্স তাদের কাছ থেকে ফিগারটা পাই, তোমরা আসলে কতটা ইম্প্যাক্ট হচ্ছে। আমাদের তো আগের মতো বিজনেস নাই যে খুব ছোট ছোট সেক্টর, আমাদের ডাটা পাওয়া মুশকিল। আরেকটা প্রশ্ন কি আমরা কখনো করেছি, এখন যে আমরা এই এক মাসে এত হাজার কোটি টাকা ক্ষতির হিসাবটা আমরা তাদের কাছ থেকে পাচ্ছি, তাহলে স্বাভাবিক সময়ে গত এক বছর যে স্বাভাবিক ছিল কত হাজার কোটি টাকা তারা মুনাফা করেছেন, এই হিসাবটা কি কখনো তারা বলেছেন যে আমরা এই ক্ষতির পরিমাণ যদি এই হয় তাহলে এই ফিগারগুলো কতটা নির্ভরযোগ্য সেই প্রশ্নটা কিন্তু এসে যায়। আমি এখন আসছি, আপনি যে প্রসঙ্গে যে প্রশ্নটি আমাকে করেছেন যে খালেদা জিয়া কেমন আছেন। খালেদা জিয়া, আমরা এর আগের রাতে, এই রাতের আগের রাতে আমরা সেখানে গিয়েছিলাম, সাংবাদিক প্রতিনিধি দলের একজন সদস্য হিসেবে সেখানে গিয়েছিলাম এবং খালেদা জিয়ার সাথেও কিছু সময় আমাদের কথা হয়েছে। তার বিশেষ করে আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রেক্ষিতেই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি প্রতিনিধি দল তার খোঁজখবর নেয়ার জন্য আমরা সেখানে গিয়েছিলাম। যদি তার সেভাবে এক মাসের জীবনটা কেমন কেটেছে সেটা এই স্বল্প পরিসরে বলা সম্ভব নয়, কিন্তু আমরা একটা গুটগুটো অন্ধকারের মধ্যে সেই বাড়ি থেকে আমরা বেরিয়ে এসেছি। এক কথায় যেটা বলা যায়, টোটাল 20 ঘন্টার যে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, এর মধ্যে জেনারেটর দিয়ে সাময়িক যে ব্যবস্থাটা করেছিল, আমরা যখন গিয়েছি তখন জেনারেটরেও তারা জেনারেটরের মাধ্যমে ব্যবস্থা করেছিল। এখন তাকে যেটা দেখেছি, আপনারা যদি জানতে চান যে কর্মসূচির ব্যাপারে তার মনোভাব কি, আমি দেখেছি অনমনীয় মনোভাব। তিনি মনের দিক থেকে আমি খুব শক্ত দেখেছি এবং যে কোনো মূল্যে এই কর্মসূচি কন্টিনিউ করে দাবি আদায় করতে চান, এই মনোভাবটা তার মধ্যে কিছুক্ষণ আলাপে আমরা সেটাই দেখেছি। আজকে ডক্টর ইমাজউদ্দিন আহমেদ আমাদেরকে বলেছেন, আমাদের এডিটর স্পিকে উনি বলেছেন যে আসলে তিনি কার সাথে কথা বলে কর্মসূচি বিষয়ে সিদ্ধান্ত নেবেন পরবর্তী কর্মসূচি সেটি তার জানা নেই, এবং তিনি বলেছেন যে এখন রাষ্ট্রপতি আসলে দুই নেত্রীকে বসার বিষয়ে এগিয়ে আসা উচিত। আজকে আমরা ইমাজউদ্দিনের না, সেটা তো তিনি এটা জাতির প্রত্যাশার কথা বলেছেন। আমরা তো আজকে যদি আপনি সারা বাংলাদেশের আমি বলবো যে 90% লোক বা তারও বেশি লোককে যদি আপনি একান্তে গিয়ে আলাপ করেন, তারা সেটাই বলবে যে আমরা চাই এই অবস্থা থেকে উত্তরণ, আর উত্তরণ ঘটাতে হলে দুই নেত্রীকে এক টেবিলে বসতে হবে, এর কোনো বিকল্প নাই। এটার সাথে দ্বিমত করে এমন একটা লোকও খুঁজে পাবেন কিনা আমার মনে হয় সন্দেহ আছে। তো সেই কথাটি হয়তো ব্যবসায়ীদের প্রসঙ্গে বলছেন, তারা আসলে মুনাফার কথা বলেন না, ক্ষতির কথা বলেন। আজকে আমাদের যে একটি গাড়ি ব্যবসায়ীদের একটি খবর আছে যে তারা বলেছেন যে রাজনৈতিক কর্মসূচির কারণে গাড়ি ব্যবসায় প্রায় 700 কোটি টাকার ক্ষতি হয়েছে। রিকন্ডিশন গাড়ি আমদানিকারকরা এই কথা বলছেন, এই ক্ষতি কাটিয়ে উঠতে ব্যাংক ঋণের সুদ মওকুফের দাবি করেছেন। এটা আমাদের অনেক সময় ব্যাংক ঋণের মওকুফ, এরা ব্যাংক ঋণ, এটা আমি দেখেছি প্রায় 20-25 বছর ধরে এটাই দেখি, কি কোনো পলিটিক্যাল টার্ম হলে তারা এই ব্যাংক ঋণের সুদ মওকুফ চায়, সন্ধানী সবাই, এটা সবাই সুযোগের সন্ধানী। আসলে তাদেরই উচিত সত্যিকার অর্থে, বাংলাদেশে অনেক ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদেরকে দিয়ে যে আমরা এই রিসার্চটা না করে এদেরকে দিয়ে যে দেখেন গত এক মাসে আমার কতটুকু ক্ষতি হলো, এটা নিরূপণ করা। এই যে বিজিএমএ বলছে 30% অর্ডার নাই, 30% অর্ডার নাই মানে কি? আমাদের গত বছর টোটাল এক্সপোর্ট হয়েছে $24.5 বিলিয়ন, তার 30% নাই মানে হচ্ছে আপনি বুঝেন $8 বিলিয়ন আমার নাই। এটা কি বিশ্বাসযোগ্য নাকি? এই জন্য তাদের বিশ্বাসযোগ্য ফিগার তাদের স্বার্থেই দেওয়া উচিত, এবং তাদের অনেকটা, মানে আমরা তো সেই 1990 সালে নাই যে আমাদের ফিগারগুলো নাই, আমাদের অনেক স্ট্রং কিছু ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্ক তৈরি হয়েছে, তাদেরকে দিয়ে নিরপেক্ষভাবে এই অ্যাসেসমেন্ট গুলো করানোর খুবই জরুরি। তাতে গভর্নমেন্টও খুব ভালো মেসেজ পায় যে কোথায় ক্ষতিটা হচ্ছে, সেক্ষেত্রে মানুষও, ইভেন বিরোধী দলও চিন্তা করার সুযোগটা পায় যে আমি যে কাজগুলো করছি সেটা আসলে কতটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট করবে। আসলে এই জায়গাগুলো নিয়ে আমার কিছু দ্বিমত আছে। দ্বিমতটা হচ্ছে যে ক্ষতি হচ্ছে, মানুষ তার অনেকে সম্বলহীন হচ্ছে, জীবন যেখানে জীবন থ্রেটেড, সেখানে যার সম্পদ আছে তার সম্পদ থ্রেটেড হবেই। আমি তাদের প্রতি সহানুভূতি দেখেই বলতে চাই যে এই ডাটাগুলো কি লাভ দেবে, সমস্যা যেখানে, সেই সমস্যা সমাধানে এই ক্যাম্পেইন কি কোনো কাজে আসে? যেখানে মানুষের জীবন হুমকির মুখে, যেখানে আমি আপনি
ঘরের বাইরে যাওয়ার পরে আমি নিশ্চিত না যে আমি ফিরে আসতে পারবো। আমরা সেই বিষয়ে কথা বলছিলাম যে মূল সংকটের জায়গাটা মূল আসলে কেউ সংকটের যাচ্ছে না, জায়গাটি যে যার মতো করে যার লাভের জায়গাটি বলছে। এটা তো লাভ নিয়ে একটা ইস্যুকে পুঁজি করে ক্যাপিটাল করে কে কতটুকু ফায়দা লুটতে পারে আমরা তারই প্রবণতা লক্ষ্য করছি। যেমন লক্ষ্য করছি আজকে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আজকে কি চাই, আমি সুষ্ঠুভাবে আমার জীবন জীবিকা নির্বাহ করতে চাই, আমার জীবনের নিরাপত্তা চাই, আমার পরিবারের প্রতিটি সদস্য যেন তার স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে পারে, আমি সেই নিশ্চয়তা চাই। এর বেশি তো আমার কিছু চাওয়ার নেই। আজকে যে আন্দোলন, সেই আন্দোলনটা কিসের দাবিতে বলবেন? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমি যদি প্রশ্ন করি যে এটি হচ্ছে পেশাদার রাজনীতিকদের মুনাফা অর্জনের যে জায়গাটি, সেটি হচ্ছে ক্ষমতায় বসা, ক্ষমতা অধিষ্ঠিত হওয়া। একজন ক্ষমতায় অধিষ্ঠিত আছেন আর একজন ক্ষমতায় নাই, জাস্ট তাদের ক্ষমতার লড়াই। এইখানে কোন আদর্শিক গণতান্ত্রিক যদি আদর্শিক লড়াই হতো তাহলে আজকে আমার যে সমস্যাটি, এই সমস্যাটি অগ্রাধিকার পেত। আজকের এই আন্দোলনে সেই বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে না। আমরা আবার একটু বিরতিতে যেতে হচ্ছে, আপনার কাছে ফিরবো। বাংলাদেশ এখন আবার একটু বিরতি নিচ্ছি।